হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। আমরা প্রতিদিনের মতোই আজকেও, অর্থাৎ আজকে 1 জুলাই 2024, আজকেও আমরা এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকটা টপিকস নিয়ে। জাস্ট আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে খুবই কম টপিকস রয়েছে এবং আজকে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পরীক্ষার জন্য জানা দরকার আছে। তো আমরা সরাসরি চলে যাই সেই কারেন্ট টপিকসগুলোই যেগুলো আজকের ডেটে গুরুত্বপূর্ণ। প্রথম টপিকস, হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ দ্য মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন স্কিম। খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিম এবং এটা পরীক্ষায় আসতে চলেছে। মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন স্কিম, ঠিক আছে। তাহলে এই স্কিমগুলো কিন্তু পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে স্কিম এবং যোজনা যেগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার একটা হট টপিক, পরীক্ষাতে প্রচুর দেয়। তাহলে সেরকমই একটা স্কিম যেটা রিসেন্টলি লঞ্চ হলো, এই স্কিমটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করলো, এটা হচ্ছে কোশ্চেন। আনসার এখানে দেওয়া আছে মহারাষ্ট্র। আমরা জানি খুব সামনে মহারাষ্ট্রে বিধানসভা ভোট হতে চলেছে। তো সেই ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিনী স্কিম ঘোষণা করলো। তাহলে এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন এবং তার আনসার হচ্ছে মহারাষ্ট্র। একইভাবে এবার আমাদের জানতে হবে যে এই স্কিমটা অ্যাকচুয়ালি কি এবং এতে কারা বেনিফিটেড হবে। এই স্কিমটা হচ্ছে লঞ্চ করেছে মহারাষ্ট্র, আমরা একটু আগে সবাই দেখলাম। আর এতে ওমেন যারা রয়েছে, গার্লস, তাদের এডুকেশনের জন্য এটা কিন্তু খুবই সাপোর্ট হবে এবং আনএমপ্লয়মেন্ট দূর করতে এটা অনেকটাই সাহায্য করবে। এবার এই স্কিমে সরকার কাদেরকে কি বেনিফিট দিচ্ছে, এই স্কিমের মাধ্যমে 21 থেকে 60 বছর পর্যন্ত যেসব বয়সী মহিলারা রয়েছে তাদের সকলকে 1500 টাকা মান্থলি ফিস দেওয়ার একটা মান্থলি একটা ভাতা, এটা সবাই পাবে। তাহলে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিনী স্কিমে 21 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে 1500 টাকা করে একটা ভাতা পাবেন। এটা হচ্ছে স্কিমটা যেটা সম্প্রতি মহারাষ্ট্র গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট তাদের রাজ্যে চালু করলো। এবার ঠিক একই রকম ভাবে আমাদের রাজ্যেও ঠিক একই রকমের একটা স্কিম যেটা অনেক আগে চালু হয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার স্কিম। এটা আমরা সবাই জানি এবং সবার বাড়িতে কেউ না কেউ আছে যারা এর বেনিফিশিয়ারি। সেই লক্ষ্মীর ভান্ডার স্কিম কবে চালু হয়? এটা হচ্ছে আগস্ট 2021। তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু এটা অনেক আগেই এরকম একটা স্কিম চালু আছে যেটা বর্তমানে বেড়ে 1200 টাকা করে ভাতা দিচ্ছে। এবার এক্ষেত্রে এজ গ্রুপ দেওয়া আছে 25 থেকে 60 বছর, ঠিক আছে। আর একটা বড় জিনিস যেটা হচ্ছে এটা স্কচ অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে এই স্কিমটা। তাহলে এক্ষেত্রে আমরা 2-3টে জিনিস দেখলাম। প্রথম হচ্ছে মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিনী স্কিম, এটা কোন রাজ্যের স্কিম যেটা সম্প্রতি ঘোষণা হলো? এটা হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্টের একটা স্টেট গভর্নমেন্ট স্কিম, যেটার ফলে 21 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে 1500 টাকা করে ভাতা পাবে। আর ঠিক একই রকমের ভাতা যেটা আমরা আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি, এটা অনেক আগেই চালু হয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার স্কিম, যেটা আগস্ট 2021-এ চালু হয়েছে। যাতেও কিন্তু আমরা 1200 টাকা এবং যারা SC ST রয়েছেন তারা 1500 টাকা করে পান। এবং এই যে স্কিমটা সেটা কিন্তু স্কচ অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছে। তো এই 3-4টে ইনফরমেশন আমরা ফার্স্ট টপিক থেকে শিখলাম। পরবর্তী টপিক দেখি কি আছে। হুইচ কান্ট্রি ওয়াজ রিসেন্টলি রিমুভড। এটা মনে রাখতে হবে যে কোন কান্ট্রিকে রিমুভ করা হলো, কি থেকে করা হলো? ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, FATF, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্ট থেকে, ঠিক আছে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে একটা দেশ যেটা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর গ্রে লিস্টে ছিল, সেখান থেকে তাকে বের করে দেওয়া হলো। এবার আমরা দেখে নেবো এখানে যে এই FATF এটা কি, আর গ্রে লিস্টটাই কি তাদের, আর কোন দেশকে সেখান থেকে বের করে দেওয়া হলো। এবং দেখো এখানে দেওয়া আছে যে কি জন্য বের করে দেওয়া হলো। এটা বের করে দিল কারণ তারা সিগনিফিক্যান্ট একটা রিফর্মস করেছে তাদের মানি লন্ডারিং এবং টেরোরিস্ট ফিনান্সিং এই ব্যাপারটা নিয়ে। অর্থাৎ কিছু কিছু দেশ আছে যেখানে দেখা যায় যে তাদের দেশে অর্থনীতি কিন্তু খুবই দুর্বল এবং সেখানে মানি লন্ডারিং, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু টেরোরিস্ট যে অ্যাক্টিভিটিস গুলো হয় সেখানেও মানি সাপ্লাই করে। তো সেই জিনিসগুলোকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি তার জন্য কিন্তু এই ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এটা গঠন করা হয়েছিল। এবং তাদের দুটো লিস্ট আছে, একটা হচ্ছে গ্রে লিস্ট আর একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। সেই লিস্ট, সেই সব দেশগুলো যারা লিস্টেড আছে তারা যদি কোনো ভালো রিফর্মস করে, কোনো ভালো কাজ করে, তখন তারাকে সেই লিস্ট থেকে বের করে নর্মাল করে দেওয়া হয়। এবার দেখা যাক এরকম একটা কান্ট্রি যেটাকে এই লিস্ট থেকে বের করে দেওয়া হলো, গ্রে লিস্ট থেকে, সেটা হচ্ছে তুর্কি, ঠিক আছে। এই তুর্কি নামক দেশটা, এরা কিন্তু এদের দেশ থেকে প্রচুর পরিমাণে মানি লন্ডারিং এবং তার সঙ্গে সঙ্গে এরা টেরোরিস্ট যে অর্গানাইজেশন গুলো রয়েছে তাদেরকে মানি সাপ্লাই করতো। তার জন্য তারা গ্রে লিস্টে ছিল। সম্প্রতি তারা একটা ফিনান্সিয়াল রিফর্মস এনেছে, যার জন্য কিন্তু ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এরা এই তুর্কিকে গ্রে লিস্ট থেকে রিমুভ করে দিয়েছে। এবার দেখে নিই একটু সহজে যে এটা কবে এস্টাবলিশড হয়েছিল। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স 1989 সালে তৈরি হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে
ফ্রান্সের প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে হেডকোয়ার্টার, আর এর মেম্বার কান্ট্রি হচ্ছে 39টা দেশ। কি জন্য করা হলো এটার ডিটেলস আমি একটু আগেই বললাম, যে যেসব দেশগুলো বিভিন্ন খারাপ জায়গায়, অর্থাৎ টেরোরিস্ট অ্যাক্টিভিটিস বা মানি লন্ডারিং যে জায়গাগুলো হচ্ছে, সেসব জায়গায় যেসব দেশ মানি সাপ্লাই করে সেই দেশগুলো যাতে সেটা না করতে পারে তার জন্য একটা গাইডলাইন্স এই FATF তৈরি করেছিল, এবং দুটো লিস্ট তৈরি করেছিল, যে যে কান্ট্রিগুলো এই লিস্টে আছে তারাকে সুযোগ দেওয়া হয়েছিল যে তারা যাতে তাদের ফিনান্সিয়াল যে রুলস রেগুলেশন তাদের দেশে রয়েছে সেটা যেন তারা রেকটিফাই করে নেয়, এবং সেটা রেকটিফাই করলে তারাকে নর্মাল কান্ট্রি হিসেবে, মানে ফিনান্সিয়াল কান্ট্রি হিসেবে ট্রিট করা হবে। সেটাই ছিল এর পারপাস, যেটা এখানে লিখে দেওয়া আছে। এরপর হচ্ছে গ্রে লিস্ট। গ্রে লিস্ট কি? যেসব দেশগুলো মোটামুটি মাঝামাঝি জায়গায় রয়েছে, যারা এরকম কাজগুলো করছে তারাকে গ্রে লিস্টে রাখা হয়েছে। আর একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট আছে, যেগুলো হচ্ছে হাই রিস্ক কান্ট্রি। ঠিক আছে, হাই রিস্ক যে কান্ট্রিগুলো রয়েছে যাদেরকে বারবার বলার পরেও তারা কিন্তু এই জিনিসটা থেকে থামেনি, তারাই হচ্ছে ব্ল্যাক লিস্ট। ঠিক একইভাবে যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন হয় যে সম্প্রতি কোন দেশটা এরকম গ্রে লিস্ট থেকে বেরিয়ে গেল, মানে গ্রে ভালো কাজ করার জন্য গ্রে লিস্ট থেকে বেরিয়ে গেল, সেটা হচ্ছে তুর্কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর টপিক। নেক্সট টপিকে আসি। চাল্লা শ্রীনিভা সুলুশেট্টি, এই নামটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট নাম এবং খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট উনি হোল্ড করছেন। চাল্লা শ্রীনিভা সুলুশেট্টি বর্তমানে কোন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? ঠিক আছে, আমরা যদি আনসার দেখি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের সবচেয়ে বড় ব্যাংক এবং সবচেয়ে বেশি ক্যাপিটাল এদেরই রয়েছে, স্টেট ব্যাংক। সেই স্টেট ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হলেন চাল্লা শ্রীনিভাসালু শেট্টি। খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষার পারপাসে, কারণ এরকম একটা বড় ব্যাংকের কিন্তু উনি চেয়ারম্যান নিযুক্ত হলেন। এবার একটু আমরা স্টেট ব্যাংক সম্পর্কে দেখে নিই, যে স্টেট ব্যাংক হচ্ছে সবচেয়ে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া, সবচেয়ে বড় ব্যাংক। এর আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা যদি ইকোনমিক্স পড়ি, ইকোনমিক্সের ব্যাংকিং চ্যাপ্টারে এটা নিয়ে ডিটেলসে আলোচনা হয়। ঠিক আছে, সেখানে আমরা দেখবো যে এর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নামটা কিভাবে স্টেট ব্যাংক হলো, এটা নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে সেখানে। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রে, স্টেট ব্যাংক ভবন, মহারাষ্ট্র। তো এই ছিল স্টেট ব্যাংক সম্পর্কে একটু জানার, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার বর্তমান চেয়ারম্যান যিনি নিযুক্ত হলেন চাল্লা শ্রীনিভাসালু শেট্টি, সেটা কিন্তু পরীক্ষার পারপাসে আমরা আশা করতেই পারি, কারণ এটা একটা সবচেয়ে বড় ব্যাংক ভারতের মধ্যে, এবং ভারতের কিন্তু ব্যাংকিং সেক্টরে সবচেয়ে আগে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট টপিক, হুইচ টাইগার রিজার্ভ ইন মহারাষ্ট্র রিসেন্টলি লঞ্চ দ্য ফার্স্ট অ্যাডভান্স AI সিস্টেম? খুবই গুরুত্বপূর্ণ টার্ম এটা, আমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স যতবার পড়ছি AI টার্মটা বারবার আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI সিস্টেম ফর ফরেস্ট ফায়ার ডিটেকশন। আমরা কিছুদিন আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম, যেখানে হরিয়ানাতে একটা জঙ্গলে টেম্পারেচার দিনের দিন বাড়ার ফলে ফলে সেখানে জঙ্গলে অটোমেটিক আগুন লেগে গেছিল, এবং সেই আগুনের ফলে কিন্তু প্রচুর জীবজন্তু এবং বায়োডাইভার্সিটি নষ্ট হয়েছে। এবং এটা থেকে যদি আমরা অ্যাডভান্স একটু আগে থেকে আমরা জানতে পারি, যে আমরা আগে থেকে কিছু একটা ডিভাইস এমন আবিষ্কার করব যেটাতে আমরা আগে থেকে অ্যালার্ট হয়ে যাবো যে এখানে জঙ্গল লেগেছে বা এখানে জঙ্গল লাগার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে ওই রকমই একটা ফরেস্ট ফায়ার ডিটেকশনের জন্য একটা AI সিস্টেম চালু করা হলো একটা ন্যাশনাল পার্কে। ঠিক আছে, সেটা কোথায়? এটা হচ্ছে কোশ্চেন। সেটা হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। পেঞ্চ টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে আছে। এখানে কিন্তু এই AI বেসড ফায়ার ডিটেকশন যে ডিভাইস, সেটা কিন্তু এখানে প্রথম বসানো হলো, যাতে করে কিন্তু এই ফরেস্ট মানে এই টাইগার রিজার্ভের অনেক সুবিধা হবে, যাতে করে আগুন না লেগে এই টাইগার রিজার্ভটা নষ্ট না হয়ে যায়। এবার আমরা দেখে নিই যে পেঞ্চ টাইগার রিজার্ভ কোথায় আছে। এটা মেনলি মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই দুটো জায়গার মাঝামাঝি জায়গাতে রয়েছে, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। মেনলি এটা মহারাষ্ট্রকেই ধরা হয়, যে পেঞ্চ টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে আছে। এবার এটা ডিক্লেয়ার করা হয়েছিল ন্যাশনাল পার্ক হিসাবে, কাদের দ্বারা? মহারাষ্ট্র গভর্নমেন্টের দ্বারা। মহারাষ্ট্র গভর্নমেন্ট একে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করে 1995 সালে। এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, জাঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং এর জাঙ্গল বুক। সেই জাঙ্গল বুকের বেশিরভাগটাই কিন্তু এই পেঞ্চ টাইগার রিজার্ভকে কেন্দ্র করেই লেখা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা 3-4টা এখানে ইনফরমেশন পেলাম, যে ভারতের ফার্স্ট AI বেসড ফরেস্ট ফায়ার ডিটেকশন যে ডিভাইস, সেটা প্রথম কোথায় ইনস্টল করা হতে চলেছে, সেটা হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। পেঞ্চ টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? পেঞ্চ টাইগার রিজার্ভ একটা ন্যাশনাল পার্ক, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। আর আমাদের রুডিয়ার্ড কিপলিং এর যে জাঙ্গল বুক, সেটা ইন্সপিরেশন পেয়েছে বা সেটার লেখা হয়েছে কিন্তু এর উপরেই ভিত্তি করে, পেঞ্চ টাইগার রিজার্ভের উপরেই ভিত্তি করে। এই 3-4টে ইনফরমেশন আমরা এই টপিকটা থেকে পেলাম। নেক্সট টপিক, আমরা কদিন ধরেই দেখছি যে কিছুদিন ধরে যারা ক্রিকেট দেখি,
যে বিশ্বকাপ পাওয়ার পর টি-20 বিশ্বকাপ ভারত এবছর পেয়েছে, আমরা সবাই দেখেছি 7 রানে সাউথ আফ্রিকাকে হারিয়েছে। এবং তার ফলে পরেই মানে সেদিনেই বিরাট কোহলি এবং তার সঙ্গে সঙ্গে রোহিত শর্মা তাদের টি-20 ইন্টারন্যাশনাল খেলা থেকে রিটায়ারমেন্ট সেটা ঘোষণা করেছেন। তার সঙ্গেই একইভাবে রিটায়ারমেন্ট ঘোষণা করলেন আমাদের রবীন্দ্র জাদেজা। ঠিক আছে, তাহলে তিনজনকে আমরা দেখলাম, তিনজন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ভারতের টিমে, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। এরা কিন্তু টি-20 থেকে মোটামুটি অবসর নিলেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্টিং টপিক। নেক্সট পয়েন্ট, ন্যাশনাল ডক্টরস ডে। আমরা সবাই জানি আজকে ন্যাশনাল ডক্টরস ডে। এটা কোন ডেটে পালন করা হয়? ন্যাশনাল ডক্টরস ডে আমরা 1 জুলাই পালন করে থাকি প্রতি বছর। দেখো, পরীক্ষার পারপাসে এই দিনটার কিন্তু প্রচুর গুরুত্ব আছে। এবার আমরা জেনে নেব যে এই দিনটা কি জন্য বিখ্যাত। এই দিনটা হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিলেন, সেকেন্ড চিফ মিনিস্টার, এবং তার সঙ্গে সঙ্গে রিনাউন্ড ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন, দুটো দিনই একই ডেটে। উনি আজকের ডেটেই 1 জুলাই জন্মগ্রহণ করেছিলেন এবং 1 জুলাই তার মৃত্যুদিনও। তার দিনটাকে যাতে একজন এমিনেন্ট ডক্টর যেহেতু তিনি ছিলেন, তার দিনটাকে স্মরণ করার জন্য কিন্তু আমরা ন্যাশনাল ডক্টরস ডে প্রতি বছরই পালন করি। এবার আসি এবছরের থিম কি আছে। আমরা বলছিলাম আগেও, বারবার বলছি যে পরীক্ষাতে কিন্তু এই থিমগুলো এখন দিচ্ছে বেশি করে। আগে থিমের উপর এত ফোকাস ছিল না, এখন ডের উপর না দিয়ে থিমের উপর বেশি ফোকাস করছে। তাহলে এবছরের যে 2024 আজকের ডেটে যেটা ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হচ্ছে, তার থিম কি? তার থিম হচ্ছে হিলিং হ্যান্ডস, কেয়ারিং হার্টস। খুবই সুন্দর একটা নাম দিয়েছে, হিলিং হ্যান্ডস, কেয়ারিং হার্টস। এখান থেকে আমরা 2-3টে ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে, এটা কার জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে পালন করা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় কে ছিলেন? একজন ইমিনেন্ট ডক্টর ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সেকেন্ড চিফ মিনিস্টার ছিলেন। আর এবছর অর্থাৎ 2024-এর ন্যাশনাল ডক্টরস ডে এর থিম কি? এর থিম হচ্ছে হিলিং হ্যান্ডস, কেয়ারিং হার্টস। নেক্সট টপিক, রবি আগরওয়াল। খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পরীক্ষার পারপাসে প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি দেখি যে পরীক্ষাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন 2-3টে সব পরীক্ষাতেই আছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। উনি সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স এর চিফ হিসাবে নিযুক্ত হলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা দপ্তর ডিরেক্ট ট্যাক্স, তার চিফ হিসাবে রবি আগরওয়াল নিযুক্ত হলেন। এবার উনি কাকে সরালেন? ওর আগে ছিলেন নীতিন গুপ্তা, নীতিন গুপ্তাকে সরিয়ে রবি আগরওয়াল সিবিডিটির চিফ হিসাবে নিযুক্ত হলেন। পরবর্তী টপিক, দ্য 3 নিউ ক্রিমিনাল লস। এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যদি তোমরা পেপার দেখো তাহলে সে পেপারে দেখবে আজকে কিন্তু এগুলো নিয়ে প্রচুর লেখা হয়েছে। 3টে ক্রিমিনাল লস সেটা আজ থেকে চালু হলো। এবার সেই লগুলোর কি কি নাম আছে একটু দেখে নেওয়া, আর সেই লগুলো কাকে রিপ্লেস করছে এটাও দেখে নেওয়া। কি কি? প্রথম যে লটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 2023। ভারতীয় ন্যায় সংহিতা 2023, এগুলো আজ থেকে সব ইফেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা কাকে রিপ্লেস করছে? আইপিসি। আমরা দেখবে ছোটবেলা থেকে শুনে আসছি যে আইপিসি এত ধারায় কেস পেলো, আইপিসি এত ধারায় কেস পেলো। সেই ইন্ডিয়ান পেনাল কোড, যেটা ইন্ডিয়ান পেনাল কোডকে কিন্তু রিপ্লেস করে তার জায়গায় এলো ভারতীয় ন্যায় সংহিতা 2023। তার নামটা পাল্টে গেল এবং আগে যে এতগুলো সেকশন ছিল 300, এখন আছে 356টা সেকশন, নতুনটাই হলো। কিন্তু পুরোনোটাই আমরা যদি দেখি সেখানে 511টা সেকশন ছিল। এটা ধরা হচ্ছিল যে এত সেকশন থাকার ফলে আইপিসি কিন্তু খুবই জটিল ব্যাপারটা হয়ে যাচ্ছিল এবং যেগুলো আর কাজে লাগছে না, যে লগুলো ডেরোগেটিভ আর আমাদের কাজে লাগছে না, সেই লগুলোকে সরিয়ে দিয়ে টোটাল 356টা ল এর মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আইপিসি কে রিপ্লেস করলো ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক একইভাবে আমরা জানি সিআরপিসি, এটাও বিভিন্ন সময় আমরা কাজে লাগাই। যারা কোর্ট কেস বা পুলিশ থানায় যায় তারা দেখেছে। এটা কি? ক্রিমিনাল প্রসিডিওর কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড। ঠিক আছে, সিআরপিসি যেটা বলা হয়, সেই ক্রিমিনাল প্রসিডিওর কোডকে কে রিপ্লেস করলো? ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এটা হচ্ছে যেটা আমরা সিআরপিসি বলতাম, ক্রিমিনাল প্রসিডিওর কোড, সেই সিআরপিসি কে এটা রিপ্লেস করলো। এবং লাস্ট যেটা আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, আমরা যদি সালটা দেখি 1872 সাল, মানে অনেক পুরনো একটা অ্যাক্ট। যে অ্যাক্টটাকে কিন্তু এবার রিপ্লেস করা হলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তাহলে 3টা গুরুত্বপূর্ণ ক্রিমিনাল ল যেগুলো আমরা দেখেছি, সেই ক্রিমিনাল ল যেটা আইপিসি ছিল আগে, সিআরপিসি ছিল এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, সেই 3টা অ্যাক্টকে তুলে দেওয়া হলো এবং তার পরিবর্তে নতুন নাম দিয়ে ভারতীয় ন্যায় সংহিতা এবং সিআরপিসি কে করলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এটাকে ভারতীয় সাক্ষ্য
অধিনিয়ম, এই তিনটে নতুন আইন আজ থেকে ফোর্স হলো, কেম ইনটু ফোর্স ফ্রম 1 জুলাই 2024। ঠিক আছে, তো এই ছিল আজকের টোটাল কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি এগুলো আপনাদের পরীক্ষার জন্য প্রচুর কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বা লাইক করবেন। থ্যাংক ইউ।